ঝিনুকের বলা কথা শুনে খুশি হলো রণজয়। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোনোভাবেই আর নিজের মনকে শান্ত করতে পারছিল না পল্লবী। পল্লবী পার্টিতে গিয়ে দেখতে পায় কিভাবে মিঠি রীতিমতো সব কিছু থেকে বঞ্চিত হয়ে রয়েছে। মিঠির সাথে কিভাবে ব্যবহার করা হচ্ছে। মিঠি তো রীতিমতো পার্টিতে খাবার খেতে চায়, কিন্তু সেই খাবারটুকুও কেউ দেয় না, তাই বাধ্য হয়ে ডাস্টবিন থেকে তুলে খাবার খেতে চায়। আর এটা দেখার পরে পল্লবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এসে আটকে দেয় সানি আর মিঠিকে বলে, কি প্রমাণ করতে চাইছিস? তুই কেন এইভাবে নোংরা খাবারগুলো তুলে খাচ্ছিস বলতো? শোন, তুই যদি এরকম বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। এই বলেই আস্তে আস্তে এগোতে থাকে মিঠির দিকে। মিঠি তো সুইমিং পুলে পড়ে যায়, আর যা দেখার পরেই পল্লবী নিজের মাস্ক খুলে সুইমিং পুলে ঝাঁপ দেয় মিঠিকে উদ্ধার করার জন্য। তখনই সবাই মিলে হাজির হয়ে গেছে। এরপরই সুপর্ণা বলে, বাহ, আমাদের পার্টিতে এইভাবে ছদ্মবেশ নিয়ে তুমি এখানে এসেছো? পল্লবী, তুমি আর কত নিচে নামবে? কেন কেন তুমি এই বাড়াবাড়িটা করছো? তখনই পল্লবী বলে, চুপ করো তোমরা। তোমাদের মন মানসিকতা বলে কিছু আছে? এইটুকু একটা বাচ্চাকে খেতে পর্যন্ত দাওনি, তার ওপর আবার বড় বড় কথা বলছো। সানি তখন বলে, তোমার সাহস না সত্যি খুব বেড়েছে। তুমি আমাদের বাড়ির মেয়েকে নিয়ে কেন এত বাড়াবাড়ি করছো? মিঠি কি তোমার মেয়ে? মিঠি যথারীতি পল্লবীকে ছেড়ে কোথাও যেতেই চায় না। আর মিঠি বারবার করে একটা কথাই বলে, আমি আমার মাম্মামের সাথেই থাকবো, মাম্মামকে ছেড়ে আমি অন্য কোথাও যাব না। পল্লবী মিঠিকে আটকে রাখতে চায়, কিন্তু তবুও পারছে না, কারণ মিঠি তো সাগরবাবুর মেয়ে। সাগরবাবুর সাথে লিগালি কোনো সম্পর্ক হয়নি পল্লবীর, বিয়ের আসরটাই ভেঙে গিয়েছিল। সুপর্ণা তখন বলে, মিঠি হলো আমার দাদার মেয়ে, আর আমার দাদার সাথে তোমার সম্পর্কটা কি পল্লবী? কেন চুপ করে আছো কেন, বলো। অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই, তাই মিঠি আমাদের বাড়ির মেয়ে, ও আমাদের বাড়িতেই থাকবে। যথারীতি কোনোভাবেই মিঠি যেতে চায় না সুপর্ণার কাছে। পল্লবী বলে, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো, এইভাবে যদি থাকে মিঠি তাহলে ও অসুস্থ হয়ে পড়বে। আমাকে এরকমভাবে তাড়িয়ে দিও না। কিন্তু সুপর্ণা কোনো কথা শুনতেই চায় না, আর জোর করে মিঠিকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে বলে ঠিক করে। আর সানি তখন পল্লবীকে বলে, খবরদার, আর যদি কখনো তুমি মিঠির মুখোমুখি হয়েছো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কিন্তু পল্লবী বলে, তোমাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এরপর তোমরা বুঝবে কত ধানে কত চাল। এই বলেই পল্লবী সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যায়। এর মাঝখানে দেখা যায় আদির মা আদির জন্য একটা সম্বন্ধ ঠিক করেছে। আদির ঠাম্মিকে সেই মেয়েটার ফটো দেখায় আর বংশ পরিচয় বলতে থাকে। আদির ঠাম্মি বলে, আমার নাতি শোনার জন্য এই মেয়েকে আমার তো পছন্দই হয়েছে, তবে ভালো করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে নেবে, আমরা তো আর নেহাত সাধারণ কোনো মানুষ নই। এরপর আদি বলে, কার বিয়ের কথা হচ্ছে? তখন ঠাম্মি বলে, কার আবার? নাতি সোনা, তোমার বিয়ের কথা হচ্ছে। কিন্তু আদি বলে, না না, আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। আগে বাবা আবার ভোটে জিতে মুখ্যমন্ত্রীর পদে বসবে, চেয়ারে বসবে, তারপরে আমি আবার বিয়ের পিড়িতে বসবো, তার আগে নয়। এই বলেই আদি সাইড হয়ে যায়। তখনই ঠাম্মি বলে, আমার ছোট নাতি সোনা এত ভালো যে আর বলে বোঝানো যাবে না। যা দেখার পর যথারীতি আদির বৌদি আদির দাদাকে কথা শোনাতে থাকে আর বলে, তোমার দ্বারাই তো কিচ্ছু হবে না, দেখলে তোমার ছোট ভাইয়ের কত প্রশংসা, তুমি কি গো, এরপর দেখবে তোমার ভাইয়ের বউ এসে আমাকে আর তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে। তখনই আদির দাদা বলে, উফ, তুমি সব কিছুতে এত বিরক্ত হও কেন? এখনো সময় চলে যায়নি, দেখো একদিন ঠিক তোমার স্বপ্ন পূরণ হবে। অন্যদিকে কিছুতেই আর ভালো লাগে না রণজয়ের। রণজয় ভাবে, ঝিনুক তো আমাকে কিছু বলল না। এর মাঝখানে ঝিনুক ফোন করে রণজয়কে আর বলে, রণজয়, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, আমাকে তোকে বলতেই হবে, আর তোর কথাটাও আমি জানবো। তখন রণজয় বলে, মানে আমি তো তোকে আগের দিন বললাম। ঝিনুক বলে, কি বলেছিলিস তুই আমাকে? আমি তো কিছু বুঝতে পারিনি, আমি এক্ষুনি আসছি। এই বলেই ঝিনুক রওনা দেয় রণজয়ের সাথে দেখা করবে বলে। আর এদিকে রণজয় তার বন্ধুদেরকে বলে, ঝিনুক আসছে আমার সাথে দেখা করবার জন্য, কি সমস্ত ইম্পর্টেন্ট কথা বলবে বলল, কিন্তু ও বলছিল আমার কথা নাকি ও আগের দিন বুঝতেই পারেনি।
কিন্তু আমি তো ওকে ভালোবাসার কথা বলেছিলাম। বন্ধুরা বলে, আরে তুই সেই টিপিক্যাল পুরোনো দিনের যুগে পড়ে আছিস, ওভাবে বলেছিস, তাই হয়তো ঝিনুকের পছন্দ হয়নি। তুই এক কাজ কর, তুই আবারও ঝিনুককে প্রপোজ কর, দেখবি এবারে খুব ভালো কিছু হবে। আর সেই জন্য খুব সুন্দর করে চারিদিকটা সাজায় রণজয়। আর বলতে না বলতেই ঝিনুক চলে এসেছে। তখনই ঝিনুককে দেখার পরেই রণজয় ঠিক করে আজকে ঝিনুককে মনের কথাটা ভালো করে বলবে। আর তখন ঝিনুক বলে, কি হয়েছে বলতো, আর চারিদিকটা এভাবে সাজিয়েছিস কেন? এরপর রণজয় হাঁটু গেড়ে বসে গোলাপ নিয়ে প্রপোজ করে ঝিনুককে আর বলে, তোকে আমি খুব ভালোবাসি, সারাটা জীবন আমি তোকে খুব ভালো রাখতে চাই। ঝিনুক বলে, এই তুই আবার পাগলামো শুরু করলি? তুই আমার সাথে রিহার্সাল করছিস রণজয়? তুই এইভাবে তোর প্রেমিকাকে ভালোবাসার কথা বলবি, তাই তো? আমি বুঝতে পেরে গেছি। রণজয় বলে, ঝিনুক তুই এসব কি বলছিস বলতো? কি ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছিস বল। এরপরেই ঝিনুক বলে, তুই তো জানিসই সম্রাট খাসনবিশ আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। রণজয় বলে, তুই কি বললি? তখনই ঝিনুক বলে, আমি আবার কি বলবো, আমি এখনো কিছু বলিনি, আমি যাকে ভালোবাসি তাকেই আমি বলবো। রণজয় খুশি হয় আর ভাবে ঝিনুক হয়তো রণজয়কেই ভালোবাসার কথা বলবে। ঝিনুক বলে, জানিস তো আমি কাকে ভালোবাসি সেটাই বুঝে উঠতে পারছি না, কি করে বুঝবো বলতো? রণজয় বলে, চোখ বন্ধ করে দেখ, কার ছবিটা চোখের মধ্যে ভাসছে, তুই তাকেই ভালোবাসিস। এরপর রণজয়ের বলা কথা শুনে ঝিনুক চোখ বন্ধ করে ভালোবাসার মানুষকে খুঁজতে থাকে। আর ভালোবাসার মানুষের নাম বলতেই সম্রাট খাসনবিশের মুখটাই নাকি ঝিনুকের মাথায় চলে আসে, চোখে ভেসে ওঠে। এরপরই রণজয় বলে, দেখলি কার ছবি দেখলি, বল, চুপ করে থাকিস না। তখনই রণজয়ের নামটা নেয় ঝিনুক। আর রণজয় ভাবে তার কথাই হয়তো ভেবেছে, কিন্তু না, পরে এখনো কথা বলা বাকি আছে। ঝিনুক তখন বলে, রণজয় আমি ভাবলাম, মানে আমি দেখলাম আর কি, সম্রাট খাসনবিশ, তার মানে আমি সম্রাট খাসনবিশকে ভালোবেসে ফেলেছি কোথাও একটা। এরপর রণজয় শুনে খুবই কষ্ট পায় আর বলে, তাহলে তো খুব ভালোই, তোদের তো বিয়ে হবার কথা, তো বিয়ে করে নে, তোরা অনেক সুখে থাকবি। এরপর ঝিনুক বলে, ঠিকই বলেছিস। তার মধ্যে চারিদিকে বৃষ্টি শুরু হয়ে যায়। রণজয়ের চোখের জল বৃষ্টি এসে যেন ঢেকে দেয়। ঝিনুক তো সেখান থেকে চলে যায়। রণজয় খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, ঝিনুক আমি তোর সুখের মাঝখানে কখনোই বাধা হয়ে দাঁড়াবো না, এটুকু তোকে বলে দিলাম। এর মাঝখানেই ঝিনুক বাড়িতে ফিরে গিয়ে তার বাবাকে সবটা জানাবে বলে ঠিক করে। যথারীতি ঝিনুক বাড়িতে গেছে আর শ্রীনিবাসকে বলে, বাবা তোমরা যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটা শুনে আমি খুবই খুশি, আর আমার মত হলো আমি সম্রাট খাসনবিশকে বিয়ে করতে রাজি। শোনার পরেই খুশি হয়ে যায় শ্রীনিবাস আর বলে, বাহ, তাহলে তো তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করতে হবে। এর মাঝখানে কমলার মনটা খারাপ হয়ে যায়। ঠাকুরকে বলে, আমার এক মেয়ে কান্নায় দিনরাত এক করে দিচ্ছে, আর এক মেয়ে নতুন করে সুখে থাকার স্বপ্ন দেখছে, কাকে কি সান্ত্বনা দেব নিজেই বুঝে উঠতে পারছি না। কিন্তু পল্লবীর জন্য কমলার মনটা ব্যাকুল হয়ে ওঠে। আর এদিকে পল্লবী ভাবে মিঠিটি কেমন আছে, মিঠির কোনো কষ্ট হচ্ছে কিনা, মিঠি এখন খাচ্ছে তো, এই সমস্তই কথা ভাবতে থাকে পল্লবী।